আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তথ্য বুঝে সিদ্ধান্ত নেওয়া অধ্যায়ের ৩য় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব কিভাবে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় এবং কিভাবে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। তো ১১৩ এবং ১১৪ পৃষ্ঠার মধ্যে এই ২টি ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ সম্পর্কে একটু জানি। দেখো, এখানে এই একটা শ্রেণী দেওয়া আছে, অর্থাৎ শ্রেণী দেওয়া আছে আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি আ আ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শ্রেণীর মধ্যবিন্দু বের করে নিতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেওয়ার পরে আমরা x অক্ষ বরাবর নিব হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, আর y অক্ষ বরাবর নিব হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণীর মধ্যবিন্দু আমরা কেন নিব? দেখো, এখানে ৬, তারপর হচ্ছে ৭, ৮, তারপর হচ্ছে ৯, ১০, ১১, এভাবে এখানে কিন্তু ২২ পর্যন্ত দেওয়া আছে। এখানে আমরা একটা কাজ করব, আমরা যখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, তখন এখানে সর্বনিম্ন শ্রেণী সংখ্যা হচ্ছে কত? ৮। আমরা কি করব, তার পূর্ববর্তী যেটা ওইটা নিয়ে নিব। সেটা হচ্ছে কত? সেটা হবে ৬, কারণ এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান ২ করে, এবং সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে কত? 20। এটার পরবর্তীটা ২ গড় ব্যবধানে সেটা হবে কত? ২২। তাহলে আমরা এখানে ৬ থেকে শুরু করে ২২ পর্যন্ত নিব। x অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দুগুলো। যেমন এখানে খেয়াল করেন, এখানে ৬ এর পরে কিন্তু ৭, আ এখানে ৭ এর মধ্যে কিন্তু মানে ডট দেওয়া হইছে। এখন প্রশ্ন হচ্ছে ৭ তো এখানে নাই। এই সারণীর মধ্যে ৭ নাই, তাইলে কেন দেওয়া হইছে? এটার কারণ হচ্ছে, আমরা কি করব, এক ঘর আগে থেকে শুরু করব। অর্থাৎ এখানে কত? ৯ থেকে শুরু না? এই যে দেখেন, ৯ থেকে শুরু, এখানে এই ৯ বরাবর এখানে ক কত কয়ট কত কয়টা শিক্ষার্থী আছে? ৯ বরাবর ৬ টা শিক্ষার্থী আছে। তাইলে x অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্যবিন্দু ৯ পর্যন্ত যাওয়ার পরে y অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা ৬ আছে। তাইলে y অক্ষ বরাবর আমরা ৬ গিয়ে আমরা কি করব? এখানে ডট দিব। আবার x অক্ষ বরাবর আমরা যাব হচ্ছে ১১, আর y অক্ষ বরাবর আমরা যাব হচ্ছে ১৬, যাওয়ার পরে এখানে ডট। এভাবে গিয়ে আমরা যখন একেবারে শেষেরটার মধ্যে আসব, সেক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর যাব হচ্ছে ১৯, আর y অক্ষ বরাবর যাব হচ্ছে ৮, যাওয়ার পরে এখানে ডট, এরপরে কিন্তু শেষ। এরপর আমরা কি করব, এটাকে এই যে পাশেরটার সাথে মেলাইয়া দেওয়ার জন্য এই আমরা কি করব, এখানে আরেক ঘর বাড়তি নিয়ে আমরা এখানে আ আ করব, আরেকটা বিন্দু দিয়ে জাস্ট এটাকে যোগ করে দিব। তো এইটার যেই বিবরণীটা সেটা হবে, আমরা পূর্ববর্তী পর্বে আমরা আয়তলেখ অঙ্কনের যে বিবরণীটা লিখছি, ঠিক একই রকম হবে। আ সেক্ষেত্রে এখানে আমরা এভাবে লিখতে পারি যে, ছক কাগজের x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ, এবং O হচ্ছে মূল বিন্দু। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ৫ বাহু সমান ২ একক দূরে শ্রেণীবৃত্তির জায়গায় আমরা লিখব হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। এখানে আরেকটা কথা খেয়াল রাখবা, এখানে ৫ বাহু সমান ২ একক নিছি। তোমরা তোমাদের সুবিধা মতো এখানে মানে এটা চেঞ্জ হইতে পারে। এখানে এই বাহু চেঞ্জ হইতে পারে, একক চেঞ্জ হইতে পারে। তো এখানে লিখব হচ্ছে কি, শ্রেণীর মধ্যবিন্দু নিয়ে এবং y অক্ষ বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকে ১ একক দূরে শিক্ষার্থীর সংখ্যা নিয়ে, এই শিক্ষার্থীর সংখ্যাটাই কিন্তু গণসংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আয়তলেখর জায়গায় লিখব হচ্ছে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, যেখানে এই যে ভাঙা চিহ্ন দ্বারা পূর্ববর্তী ঘরগুলোকে বোঝানো হয়েছে। এইভাবে লিখে আমরা কিন্তু আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ বা গণসংখ্যা বহুভুজের বিবরণীটা লিখতে পারি। এরপর আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমরা যথারীতি সারণীটা অঙ্কন করে নিব, যেখানে শ্রেণীব্যাপ্তি থাকবে, শ্রেণীর মধ্যবিন্দু থাকবে, এবং শিক্ষার্থীর সংখ্যা থাকবে। মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় এটা একটু বলে দেই। মধ্যবিন্দু বের করতে হবে, এই ২ টা সংখ্যা যোগ করে ২ দ্বারা ভাগ করলে কিন্তু মধ্যবিন্দু বের হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা এই শ্রেণীর মধ্যবিন্দু বের করতে চাই, তাহলে ৮ যোগ ১০, এটাকে ২ দ্বারা ভাগ করব। এক্ষেত্রে দেখো, উপরে হচ্ছে ১৮, ১৮ কে ২ দ্বারা ভাগ করলে হচ্ছে ৯। এখানে শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ৯। আবার এই শ্রেণীর মধ্যবিন্দু যদি বের করতে চাই, তাহলে এখানে কি করতে হবে? ১০ যোগ ১২, এটাকে ২ দ্বারা ভাগ করতে হবে। একইভাবে আমরা যদি এই শ্রেণীর মধ্যবিন্দু বের করতে চাই, তাহলে এখানে হবে ১৮ যোগ ২০, এটাকে ২ দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা ৩৮, ৩৮ কে ২ দ্বারা ভাগ করলে হবে ১৯। এখানে দেখো, এই যে শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ১৯। এরপর যদি আমরা আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে চাই, তাহলে আমরা x অক্ষ বরাবর নিব হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এবং y অক্ষ বরাবর নিব হচ্ছে শিক্ষার্থী সংখ্যা বা গণসংখ্যা। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা আয়তলেখ অঙ্কনের জন্য ৮ থেকে ১০ এর মধ্যে হচ্ছে ৬, ১০ থেকে ১২ এর মধ্যে হচ্ছে ১৬, তারপর হচ্ছে ১২ থেকে ১৪ এর মধ্যে হচ্ছে ২৪, এরপরে ৩৪, তারপর হচ্ছে ১২, ৮, এইভাবে। এইটা যখন অঙ্কন করা শেষ, মানে এই অংশটা, এটা এই ব্যাপারটা যখন অঙ্কন করা শেষ হয়ে যাবে, মানে আয়তলেখটা যখন অঙ্কন করা শেষ হয়ে যাবে, এর পরে আমরা কি করব, এখানে আম আম গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। এর জন্য কি করতে হবে? এই যে ৮ থেকে ১০ এর মধ্যে, এখানে শ্রেণীর মধ্যবিন্দু কত? শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ৯। তাহলে x অক্ষ বরাবর হবে শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে ৯ টা হচ্ছে এখানে দেখো, এই ৮ এর পরে
এই আড়াই ঘর হচ্ছে এখানে 9, কারণ আমরা পুরো 5 ঘরকে 2 একক ধরেছি। তাহলে আড়াই ঘর হবে 1, বাকি আড়াই ঘর হচ্ছে 1। তাহলে এখানে এইটা যেহেতু 9, তাহলে এই বরাবর উপরে একটা বিন্দু, ঠিক একইভাবে এখানে উপরে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, কারণ এখানে মধ্যবিন্দুগুলো হচ্ছে 9, 11, 13, 15, 17, 19 এভাবে করে আরকি। অর্থাৎ এখানে এটা হচ্ছে 17, তারপর হচ্ছে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 15, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 19 এইভাবে। এরপরে বের করার পরে এখানে আমরা 6 থেকে শুরু করব। মানে এখানে আরেকটা ঘর হবে এইটার মতো করে আরকি। এখানে আমরা 6 থেকে শুরু করব, অর্থাৎ এখানে 8 শ্রেণী আছে, মানে 8 থেকে 10, এটার পূর্ববর্তী শ্রেণীটার মধ্যে আমরা চলে যাব। সেটা হচ্ছে কত? 6 থেকে শুরু করব। তাহলে এখানে 6 থেকে শুরু করব এবং এখানে 20 এর মধ্যে শেষ। এটা আরো 2 ঘর বাড়াবো, অর্থাৎ 22 এর মধ্যে আমরা শেষ করব। যেহেতু এখানে শ্রেণী ব্যবধান 2 করে, তাইলে আমরা 2 করে আরো 2 ঘর বাড়ায় নিব। কেন বাড়ায় নিব? কারণ এটাকে এই পাশে যোগ করে দেওয়ার জন্য এবং এখানে এইটাকে যোগ করে দেওয়ার জন্য। তাহলে এবার আমরা কি করব? এগুলো সবগুলাকে এভাবে যোগ করে নিব। যোগ করে নেওয়ার পরে এটাকে জাস্ট এখানে বাড়ায় দিব, এখানে এইদিকে বাড়ায় দিব। বাড়ায় দিলে এটার মতো করে বাড়ায় দিলেই কিন্তু আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়ে যাবে। এরপর এটার আমরা বিবরণী দিব। এটার বিবরণীটা আমরা এইভাবে লিখতে পারি যে ছক্কাগুজে x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও হচ্ছে মূলবিন্দু। x অক্ষ বরাবর বর্গের 5 বাহু সমান 2 একক দূরে এবং y অক্ষ বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক দূরে আয়তলেখ অঙ্কন করি। তাহলে প্রথমে আমরা আয়তলেখ অঙ্কন করলাম। এরপর বলছি ভাঙা চিহ্ন দ্বারা পূর্ববর্তী ঘরগুলোকে বোঝানো হয়েছে। এখানে এই চিহ্নের পরিবর্তে চাইলে আমরা এই চিহ্নটাও ব্যবহার করতে পারি। এরপর আমরা লিখব যে এখন বহুভুজটির অঙ্কন সম্পন্ন করার জন্য x অক্ষের প্রথম শ্রেণীসীমার ঠিক আগের শ্রেণীসীমার মধ্যবিন্দু। দেখেন প্রথম শ্রেণীসীমা ছিল হচ্ছে 8 থেকে 10, এটার মধ্যবিন্দু ছিল হচ্ছে কত? মধ্যবিন্দু ছিল হচ্ছে 9। এটার আগের শ্রেণীসীমা সেটা হবে কত? 6 থেকে 8 পর্যন্ত। এটার শ্রেণীর মধ্যবিন্দু হবে কত? 7। তাহলে এখানে আমরা কি লিখছি? যে প্রথম শ্রেণীসীমার ঠিক আগের শ্রেণীসীমার মধ্যবিন্দু, যেমনটা আমরা এখানে দেখছি যে এখানে আমরা 7 থেকে শুরু করছি কিন্তু। তাহলে প্রথম শ্রেণীসীমার ঠিক আগের শ্রেণীসীমার মধ্যবিন্দু এবং শেষ শ্রেণীসীমার ঠিক পরের শ্রেণীর মধ্যবিন্দু। শেষ শ্রেণীসীমা ছিল হচ্ছে কত? 18 থেকে 20, এটার মধ্যবিন্দু ছিল হচ্ছে 19, আর আমরা এরপরে শ্রেণীসীমাটা হবে 20 থেকে 22 এবং এইটার মধ্যবিন্দু হবে 21, যেমনটা আমরা এই যে এখানে লিখছি আরকি। এইটার পরের শ্রেণীর মধ্যবিন্দু এবং আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করি এবং বিন্দুগুলোকে পরস্পর যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন সম্পন্ন করি। অর্থাৎ এখানে এই যে বিন্দুটা নিছি, এই যে বিন্দুটা নিছি, এখান থেকে যোগ করা শুরু করে এখানে যোগটা শেষ করেই এখানে কি করলাম? আমরা গণসংখ্যা বহুভুজের অঙ্কনটা শেষ করলাম। এটা তোমরা স্কেল দিয়ে এই দাগগুলো দিবা, তাহলে এটা আরো সুন্দর দেওয়া যাবে এবং দেখা যাবে এবং পেন্সিল দিয়ে অঙ্কন করবা। বইয়ের মধ্যে এই অঙ্কনের বিবরণীগুলো আরো বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তোমরা চাইলে এগুলো লিখতে পারো, অথবা চাইলে সংক্ষিপ্ত আকারে আমি যেভাবে লিখেছি এভাবেও চাইলে তোমরা লিখতে পারো। এরপরে এখানে আরো একটি কাজ রয়েছে। এখানে একটি একক কাজ রয়েছে, যেখানে ক নাম্বার হচ্ছে প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ নিজ খাতায় করবে। তো এখানে তোমরা শ্রেণী বিন্যাস বা প্রত্যেকে নিজ নিজ যে উপাত্তগুলো তোমরা নিয়েছো, মানে ক্লাসে তোমাদেরকে যে উপাত্তগুলো দেওয়া হবে ওইটার উপরে ভিত্তি করে তোমরা এটা অঙ্কন করবা। ঠিক এখানে যেভাবে অঙ্কন করা আছে এইভাবে অঙ্কন করবা। এরপর এখানে আরো একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে মাথা খাটিয়ে প্রমাণ করো যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান আয়তলেখের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল যা হবে আয়তলেখের ক্ষেত্রফলও তাই হবে, এই ব্যাপারটা প্রমাণ করে দেখাইতে বলছে। এখানে যদি আমরা এই চিত্রটা একটু খেয়াল করি, দেখো এখানে এই যে অংশটা, মানে এই যে আয়তটা আছে, এই আয়তের এই অংশটা কেটে কিন্তু এখানে চলে আসছে। আবার এখানকার এই অংশটা বাদ দিয়ে এখানে চলে আসছে, এখানকার এই অংশটা বাদ দিয়ে এখানে, এখানকারটা বাদ দিয়ে এখানে আসছে, এই যে এখানকার এই অংশটা বাদ দিয়ে এখানে আসছে, এখানকার এই অংশ বাদ দিয়ে এখানে আসছে, এখানকার এই অংশ বাদ দিয়ে এখানে আসছে। তাহলে এই চিত্র থেকেও বোঝা যাইতেছে আয়তলেখের ক্ষেত্রফল এবং বহুভুজের গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। তো এই ব্যাপারটা যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে চাই, তো আয়তলেখের ক্ষেত্রে আমরা এখানে যেটা জানি, এটা হচ্ছে একটা কি আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, প্রত্যেকটাই এক একটা আয়তক্ষেত্র, মানে প্রত্যেকটি স্তম্ভই হচ্ছে এক একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা যদি এই সারণীর মাধ্যমে যদি এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে এখানে আমরা লিখলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন একটু খেয়াল করেন, আয়তলেখের ক্ষেত্রফল মানে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এখান থেকে একটুকের দূরত্ব কত? 2, কারণ 8 থেকে 10 পর্যন্ত, হলে 8, 9, 10, এখান থেকে একটুকের ব্যবধান হচ্ছে 2। আর এখানে এই যে এখান থেকে একটুকের উচ্চতা কত? এই যে উপরে 5 থেকে 1 গড় উপরে, তার মানে 6, এখান থেকে একটুকের উচ্চতা হচ্ছে 6, এখান থেকে একটুকের দূরত্ব হচ্ছে 2, তাইলে একটুকের ক্ষেত্রফল হবে কত? 6 গুণ 2
2, কারণ এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে 6 গুণ 2 মানে হচ্ছে 12, এটুকুর ক্ষেত্রফল হচ্ছে কত? 12। আবার এখানকার এটুকুর দূরত্ব কিন্তু 2, এখানকার এটুকুর দূরত্ব 2, কারণ এখানে প্রত্যেকটি শ্রেণীর ব্যবধানই হচ্ছে কত? 2 করে। তাহলে মনে করো আমরা দৈর্ঘ্য বা প্রস্থ 2 একক পেলাম। আর এখানকার এটুকুর উচ্চতা কত? এখানে হচ্ছে 16, এখানকার এটুকু হচ্ছে 24, এটা হচ্ছে 34, এটা হচ্ছে কত? 12, এরপর হচ্ছে 8। এইখানে যদি আমরা এই ব্যাপারটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি স্তম্ভের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এখানে আয়তলেখের ক্ষেত্রফল 2 × 6, মানে প্রথম কলামের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2 × 6, এরপর হচ্ছে 2 × 16, তারপর হচ্ছে 2 × 24, 2 × 34, 2 × 12, 2 × 8। তাহলে এখানে গুণ করলে আমরা পাই 12, এখানে 32, এখানে 48, এখানে 68, এখানে 24, আর এখানে হচ্ছে 16। এই সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে 200 বর্গমিটার। অর্থাৎ এই যে আয়তটা আছে এই শ্রেণীটার উপর ভিত্তি করে এই আয়তলেখের ক্ষেত্রফল আসছে হচ্ছে কত? 200 বর্গ 200 বর্গ একক। এটা তোমরা অন্য কোনো সারণী দিয়েও তোমরা চাইলে প্রমাণ করতে পারবা। এরপর আমরা যদি এবার গণসংখ্যার জন্য প্রমাণ করি, আমরা প্রথমে এখানে গণসংখ্যাটা অঙ্কন করে নিলাম। তো গণসংখ্যার ক্ষেত্রে এখানে দেখো এখান থেকে একটুকে দূরত্ব কত? 2, এখান থেকে একটুকে দূরত্ব 2, এখান থেকে একটুকে দূরত্ব 2, এখান থেকে একটুকে দূরত্ব 2 একক, অর্থাৎ এখানে প্রত্যেকটি শ্রেণীর দূরত্ব হচ্ছে 2 একক করে। এরপর দেখেন এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এইখানেও কিন্তু এইটা একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে। আর বাকিগুলো দেখেন এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এবং এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। অর্থাৎ এখানে এই স্তম্ভগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটা ট্রাপিজিয়াম। আর এখানকার এইটা হচ্ছে একটা ত্রিভুজ, আর এইটা হচ্ছে একটা ত্রিভুজ। আর এখান থেকে একটুকে দূরত্ব 2, এখান থেকে একটুকে দূরত্ব 2। তো ত্রিভুজের যদি এটা ভূমি হয় তাহলে এটা উচ্চতা, এটা কত? এটা হচ্ছে 6, এই যে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে 6, আর এটা হচ্ছে 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 6। তাহলে এখানে আমরা এই অংশটার ক্ষেত্রফল পাই হচ্ছে আমরা 6 বর্গ একক। আবার এখানে দেখো এগুলো সবগুলো হচ্ছে ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে এইটার এটা কিন্তু সমান্তরাল কিন্তু অসমান, মানে ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্য ওই অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে কত? 6, আর এইটা কত? এইটা হচ্ছে এই পুরোটুকু হচ্ছে 16। তাহলে এটা 6, এটা 16। 2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে এখানে 6 প্লাস 16 ইন্টু উচ্চতা, এখানে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2। এইভাবে ক্যালকুলেট করে কিন্তু আমরা এই প্রত্যেকটি স্তম্ভের ক্ষেত্রফল বের করে যদি যোগ করি তাহলে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বহুভুজের ক্ষেত্রফল প্রথম এই চিত্রের জন্য আমরা লিখলাম যে 2 ইন্টু, মানে এটা একটা ত্রিভুজ, 2 ইন্টু দৈর্ঘ্য ভূমি ইন্টু উচ্চতা, এটা এখানে লিখলাম। এরপর এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম, 2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এখানে 6 আর 16 ইন্টু উচ্চতা। এরপর হচ্ছে 2 ইন্টু আবার সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, এখানে হচ্ছে 60, আর এটা হচ্ছে 24, মানে এটা 60 আর এটা হচ্ছে 24, আবার এটা 24, এটা হচ্ছে 34, আবার এইটা 34, এটা হচ্ছে কত? 12, আবার এটা 12, এটা হচ্ছে 8। এইভাবে আমরা এই প্রত্যেকটি স্তম্ভের ক্ষেত্রফল এখানে লিখছি, মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলো লিখছি। আর সবার শেষে যেটা আছে এই ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে 2, উচ্চতা হচ্ছে 8। এইভাবে আমরা লিখে নিছি। তোমরা একটু নিজেরা যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। এরপরে যদি আমরা এখানে ক্যালকুলেট করি, সবগুলা ক্যালকুলেট করলে এখানেও কিন্তু আমরা 200 একক পাই। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান আয়তলকের ক্ষেত্রফল প্রুভড। যেহেতু এটাকে প্রমাণ করতে বলছে তাহলে এখানে আমরা প্রমাণিত বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তলেখের ক্ষেত্রফল সমান হয়। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? একটা সারণী নিতে হবে। এই একটা সারণীর উপর ভিত্তি করে আয়তলেখের ক্ষেত্রফল এবং গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি তাহলে দেখব যে দুই ক্ষেত্রেই ক্ষেত্রফলের মান কিন্তু সমান আসছে। অর্থাৎ আয়তলেখের ক্ষেত্রফল এবং গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল একই। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।